নমস্কার, এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের জন্য আলোচনা করব বেশ কিছু সমস্যা নিয়ে। আপনাদের জন্য আলোচনা বললাম ঠিকই, তবে আজকে যে সমস্যা নিয়ে আলোচনা করব সেটা মূলত মহিলাদের সমস্যা। তাই বলে এটা বলবো না মহিলারা টিভির সামনে থাকুন আর পুরুষরা টিভি থেকে সরে যান বা টিভিটি বন্ধ করে দিন বা চ্যানেল চেঞ্জ করে দিন, একদমই করবেন না। কারণ হচ্ছে এই অনুষ্ঠানটি সকলের জন্য। একজন মহিলাও যেরকম দেখবেন, একজন পুরুষও তেমন ভাবে বুঝবেন। কারণ সমস্যাটি যেহেতু মহিলার, একজন পুরুষেরও কিন্তু দায়িত্ব থাকে তার পরিবারে তার মা, তার ওয়াইফ, তার বোন বা তার মেয়ের এই সমস্যাটা কিন্তু হতে পারে। আর যদি এই ধরনের কোনো সমস্যার আভাস আপনারা পেয়ে থাকেন, তবে কতটা সচেতনতা অবলম্বন করবেন, কি করণীয়, কি একদমই করবে না, কেন এই ধরনের সমস্যা তৈরি হচ্ছে, এর ট্রিটমেন্ট কি আছে, বা ট্রিটমেন্ট করলে কি এই সমস্যাটির সমাধান হবে নাকি এটি সমাধান হওয়ার মতন সমস্যা নয়, এই সব বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। অর্থাৎ বুঝতেই পারছেন মহিলাদের মাসিক সংক্রান্ত অর্থাৎ পিরিয়ড সংক্রান্ত কিছু সমস্যা, যেটা মূলত হয়ে থাকে যে পিরিয়ডসের সময় অসহ্য যন্ত্রণা। পিরিয়ডস ঈশ্বরের একটা আশীর্বাদ মেয়েদের জন্য বলতেই পারি, কারণ আমাদের শরীর থেকে টক্সিন রিমুভ হওয়ার এটা একটা ভালো পদ্ধতি, যে আশীর্বাদটা শুধুমাত্র আমরা মেয়েরা পেয়েছি, পুরুষরা বঞ্চিত। তাই এটি আমাদের জন্য খুব ভালো একটি দিক, কিন্তু তার পাশাপাশি এই ভালো দিকটি হওয়ার সময় যে কষ্টগুলো আমাদের ফেস করতে হয়, সেই কষ্টগুলো নিয়ে আমরা আলোচনা করব। মূলত অসহ্য যন্ত্রণার শিকার যারা হন পিরিয়ডসকে কেন্দ্র করে, তার কারণ কি সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং অবশ্যই আমরা আলোচনায় যাব। তবে তার আগে আমাদের বন্ধুদের জন্য বলবো, স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো কিন্তু নোট করতে হবে। 9830235527 বা 37 এই নাম্বারে কিন্তু ফোন করতে হবে। এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চেম্বারগুলোতে পৌঁছে যেতে হবে এবং আপনাদের যে কোনো ধরনের ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের জন্য একটা ভালো ট্রিটমেন্ট স্টার্ট করতে হবে। তো স্টার্ট করি আমাদের অনুষ্ঠান। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সিএমও ডক্টর এন ভট্টাচার্য। প্রথমে ম্যাডামকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং ডিসম্যানোরিয়া কথাটার সঙ্গে আমরা ভীষণ রকম ভাবে পরিচিত, আর যদি নামটার সঙ্গে পরিচিত না হই, মাসিকের সময় অসহ্য যন্ত্রণার সঙ্গে আমরা মহিলারা পরিচিত। কেন এই সমস্যা হয় বা এই সমস্যার কারণটা কি, বা এই প্রবলেমটাই বা কেন এলো আমার জন্য, ম্যাডামের থেকে একটু শুনবো। ডিসমেনোরিয়া আমরা অনেকে এটা মেনস্ট্রুয়াল ক্র্যাম্প হিসেবেও আমরা অনেকে সেটা জানি। এবার অনেকের ক্ষেত্রেই হয়, আবার অনেকের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হয় না। এটা যখন মেনস্ট্রুয়েশন সাইকেল বা পিরিয়ডিক সাইকেলটা যখন শুরু হচ্ছে তার 1-2 দিন আগে থেকে শুরু হয়। যখন যেদিন পিরিয়ডসটা হচ্ছে সেদিন হয়তো তার একটু প্রিকটা বেশি থাকে, তারপর আবার 1-2 দিন পর কিন্তু আস্তে আস্তে সেটা সাবসাইড হয়ে যায়, মানে কমে যায়। এবার এই ডিসমেনোরিয়া বা মেনস্ট্রুয়াল ক্র্যাম্প যেটা, এটা প্রবলেম হচ্ছে আপনার তলপেটে ব্যথা হবে বা আপনার লোয়ার ব্যাক পেন হবে, কোমরে ব্যথা হবে, থাইয়ে আপনার ব্যথা হতে পারে। এটা হচ্ছে খুব জেনারেল। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে এটা আরও বেশি সিভিয়ার হয়ে যায় যখন সেখানে লুজ মোশন হতে থাকে বা নজিয়া হয়, ভমিটিং হয়, হেডেক হয়, আবার ফিভারও চলে আসে। অনেকের ক্ষেত্রে কিন্তু এরকমও দেখা যায়। এবার এই ডিসমেনোরিয়াটা কিন্তু একটা খুব নিজে থেকে কিন্তু কোনো বড় ডিজিজ এটা নয়, এটা হচ্ছে অন্যান্য ডিজিজের একটা সিমটমস। যেরকম ডিসমেনোরিয়া যদি কারোর এন্ডোমেট্রিওসিস থাকে বা অ্যাডিনোমাইসিস থাকে, পিআইডি থাকে বা সার্ভাইকাল স্টেনোসিস থাকে, ইউটেরাইন ফাইব্রয়েড থাকে, তাহলে ডিসমেনোরিয়া হয়। এবার এই জিনিসগুলো, এগুলো হচ্ছে একটা আলাদা আলাদা ডিজিজ। ইউটেরাস আমাদের যেটা বাচ্চা ঘর যেটা রয়েছে, সেটা যখন কন্ট্রাকশন হয় তখনই কিন্তু আমাদের যে পিরিয়ডিক যে সাইকেলের ব্লিডিং যেটা হওয়ার, সেটা হচ্ছে। প্রোস্টাগ্ল্যান্ডিন একটা কেমিক্যাল রয়েছে আমাদের শরীরের মধ্যে, যেটা হরমোনের মতোই কাজ করে। প্রোস্টাগ্ল্যান্ডিনের জন্য এই মেনস্ট্রুয়াল ক্র্যাম্প বা ডিসমেনোরিয়া এটা হয়ে থাকে। যাদের প্রোস্টাগ্ল্যান্ডিন উৎপাদন বেশি হয় তাদের ক্ষেত্রে এই মেনস্ট্রুয়াল ক্র্যাম্পটা অতিরিক্ত পরিমাণ হয়। অল্প বিস্তর এটা সবার মধ্যেই হয়, কিন্তু অনেকের একটু বেশি প্রোস্টাগ্ল্যান্ডিন উৎপন্ন হয়, যার জন্য পেইনটাও খুব বেশি হয়। একদম, আমরা এই বিষয় নিয়ে আলোচনায় থাকবো। এরকম পেনের সম্মুখীন আপনাকে বা আপনার মেয়েকে বা আপনার পরিবারের কোনো মহিলার হতেই পারে। কি এর সমাধান, আদৌ কি এর সমাধান রয়েছে, নাকি এই ব্যথা যদি আপনার একবার শুরু হয় তাহলে সারাটা জীবন, অর্থাৎ যতদিন আপনার মেনোপজ না হচ্ছে ততদিন পর্যন্ত এই ব্যথাকে বয়ে নিয়ে যেতে হবে? সবটা ম্যাডামের থেকেই জানবো। তবে কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি শ্রীরামপুর থেকে বলছিলাম। হ্যাঁ বলো, কি প্রবলেম হচ্ছে? প্রবলেম বলতে আমার গলার বাঁদিকে একটা টনসিল রয়েছে, ওটা ওষুধ খেলে ঠিক হয়ে যায়, আবার
খাওয়া ছেড়ে দিলে আবার যেইকে সেই ব্যথা হতে শুরু করে। তো এটার কি কোনো আয়ুর্বেদিক সলিউশন রয়েছে? তার মানে তুমি অন্য কোনো প্যাথিতে দেখাচ্ছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো সেখানে সলিউশন পাওনি, তাই তো? না, পাচ্ছি না। ওকে, তো ম্যাডাম তো আছেন, ওষুধ বলে দেবেন। বন্ধ করে দিলে আমার আবার আচ্ছা, প্রবলেম হচ্ছে একটা। ওকে, ম্যাডাম বলছেন। আচ্ছা, আপনার এই টনসিলের সমস্যাটা কি শুধু ঠান্ডার সময় হয় না 12 মাসই লেগে থাকে? আমার 12 মাসে লেগে থাকে এটা। ঠান্ডা গরম একটু হয়ে গেলেই, মানে গরম থেকে ঠান্ডা এলাম বা ঠান্ডা থেকে গরমে গেলাম, এরকম করলেই আমার ব্যথা শুরু হয়ে যায়। বেশ, দেখুন টনসিল যে আপনার প্রবলেম হচ্ছে, যে আপনার টনসিলটা আপনার কি হয় না, সোয়েলিং হয়ে যায়, ফুলে যায়। যদি আপনার এরকম শোনো, চট করে ঠান্ডা লেগে যায়, বা ধরুন আপনি এখন যে সময়টা রয়েছে ঠান্ডা গরম একটা সময়, যেমন আজকের দিনটা একটু মেঘলা ছিল বা সকালে একটু সামান্য তাপমাত্রা একটু কম থাকে, এই সময় যদি আপনি এখন ধরুন হঠাৎ করে বাইরে থেকে বেরিয়ে এসে ফ্যানের নিচে আপনি থাকছেন বা এসিতে থাকছেন, তখন আপনার চট করে ঠান্ডা লাগবে, টনসিলটা আপনার ফুলে যায়, আপনার সোয়েলিং হয়ে যায়। কেন হচ্ছে? কারণ আপনার শরীরের মধ্যে ইমিউনিটি পাওয়ারটা আপনার কম রয়েছে। অনেকে বলে যে টনসিলাইটিসের প্রবলেম রয়েছে, টনসিল কেটে বাদ দিয়ে দিলে কোনো প্রবলেম হবে না। কেন হবে না? যদি প্রবলেম নাই হতো তাহলে আপনার শরীরের মধ্যে এই অঙ্গটা থাকতোই না। যখন আপনার একটা কোনো বডিতে একটা পার্ট রয়েছে, তার অবশ্যই একটা কোনো না কোনো কাজ রয়েছে। এই টনসিলটা যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে দেখবেন যে আপনার আরও রিকারেন্ট ঠান্ডা লাগার যে ব্যাপারটা বা আপনার চেস্ট ইনফেকশন হওয়া, এগুলো কিন্তু আপনার আরও বেড়ে যাবে। তো টনসিলেরও একটা কাজ রয়েছে, আপনার ইমিউনিটি পাওয়ারটাকে বুস্ট আপ করতে হবে। ইমিউনিটি পাওয়ার আপনার মধ্যে রয়েছে, সেটাকে আরেকটু বাড়াতে হবে, বুস্ট আপ করতে হবে। চেষ্টা করুন বাইরে যখন বেরোবেন তখন আপনার গলাটা একটু কভার করে বের হওয়ার। আর ঠান্ডা জলে আপনি চান করবেন না, একটু গরম জলে চান করুন। একটু গরম জল আপনি সবসময় খান, বা যখনই আপনি খাবেন একটু গরম গরম খাবার খান, আর একটু গরম জলের ভাপ নিন। এটা কিন্তু খুব দারুণ কাজ করবে আপনার জন্য। একটু গরম জল করে তাতে একটা কর্পূর দিন, দিয়ে ওই জলটা স্টিমটা, ভেপার যেটাকে আমরা নেওয়া বলি, একটু স্টিম নিন আপনি। আর প্রত্যেক দিন সকালে আপনি একটু তুলসী পাতা খান। আর একটু যদি সম্ভব হয় আপনার একটা অ্যালার্জি রিপোর্ট একটু করিয়ে নেবেন, আইজি টেস্ট একটা করিয়ে নেবেন। আর যদি আপনি মনে করেন যে আপনি আমাদের সাথে এটা নিয়ে দেখা করতে চান, একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নিন আপনার বাড়ির কাছে কোন চেম্বারটা আছে, একবার সে দেখা করতেই পারেন। একদম। আর সর্দি লাগা, ঠান্ডা লাগা, গলা ব্যথা, কাশি, আমরা কোভিড সিচুয়েশনে কিন্তু প্রমাণ পেয়েছি অন্য সব প্যাথি যখন হার মেনে গিয়েছিল তখন কিন্তু একমাত্র আয়ুর্বেদের উপর ভরসা করেই কিন্তু আমরা বেঁচেছিলাম, তাই না? তাই আয়ুর্বেদ যে কতটা স্ট্রং একটা প্যাথি সেটা কিন্তু আমাদের প্রমাণ পেয়ে গিয়েছি কোভিড সিচুয়েশনে থেকে আরো বেশি করে। কে আছেন? নমস্কার। শোনা যাচ্ছে না আরেকবার? আমি বাড়ি থেকে বলছি। আচ্ছা, বলুন কি প্রবলেম হচ্ছে? আমার এমনি পেটের রোগ আছে, খুবই হয় না, কিন্তু ইদানিং হাতের তলা পায়ের তলা বিকালে থেকে ঘুমে ঠান্ডা হয়ে যাচ্ছে। আচ্ছা, হাতের তলা পায়ের তলা ঘামছে, ঠান্ডা হয়ে যায়, হাঁটতে অসুবিধা হচ্ছে, আমার রাতে কমেছে, ডাক্তার দেখি কিসের জন্য। আচ্ছা, ডাক্তার দেখাচ্ছেন, ডাক্তারবাবু সেভাবে মেডিসিন খেয়ে কোনো কাজ হচ্ছে না, তাই বলছেন তো? আপনার ডাক্তারবাবু আপনাকে কি বলেছে? আপনার কি সমস্যাটা কি হয়েছে? ওষুধ তো না হয় আপনি খেলেন? না, ওষুধটা কালকে থেকে দিয়েছি কিন্তু কি বলেনি। আচ্ছা, আপনার হাত আর পায়ের নিচটা ঠান্ডা হয়ে যাচ্ছে, এই তো আপনার সমস্যাটা? ঘেমে ঘেমে ঠান্ডা হয়ে যাচ্ছে, না হাঁটতে অসুবিধা হচ্ছে, বিকালের দিক থেকে বেশি। আচ্ছা, হাঁটতে অসুবিধা হচ্ছে বিকেলের দিক থেকে। ওকে ম্যাডাম, শুনুন আপনি, ম্যাডাম বলছেন আপনি। দেখুন, আপনার এই যে আপনি প্রবলেমটা বললেন না যে আপনার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে বা আপনার হাঁটতে আপনার অসুবিধে হচ্ছে, আপনার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে কারণ আপনার মধ্যে হাইপার অ্যাসিডিটি হয়ে যাচ্ছে। আপনার খাবারটা ঠিক করে হজম হচ্ছে না। যদি হাইপার অ্যাসিডিটি হয়ে যায় তাহলে কিন্তু দেখবেন যে আপনার হাতের মানে হাতের এঁটোতে বা পায়ের নিচে আপনার হঠাৎ করে দেখবেন যে ঠান্ডা হয়ে যাচ্ছে। আপনার বডির যা টেম্পারেচার রয়েছে তার থেকে হাত বা পা আপনার ঠান্ডা হয়ে যাচ্ছে। তো আপনার ডাইজেশনের কিছুটা প্রবলেম রয়েছে। আর হতে পারে যদি আপনার প্রেশারের সমস্যা হয়, প্রেশার যদি আপনার ফ্লাকচুয়েট করে, যে প্রেশারটা আপনার বাড়া কমা করছে, তাহলেও কিন্তু এই সমস্যাটা আপনার হতে পারে। প্রেশারটা একটু চেক করুন, পরপর 3 দিন অ্যাটলিস্ট আপনার প্রেশারটা একটু চেক করুন। আর লক্ষ্য রাখবেন যে আপনার প্রত্যেক দিন আপনার পেট পরিষ্কার হচ্ছে কিনা বা আপনার ডাইজেশনটা প্রপার হচ্ছে কিনা। অতিরিক্ত যদি আপনার গ্যাস অম্বলের সমস্যা হয় তাহলে কিন্তু আপনার এই হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু আপনার হতে পারে। বেশ। আর যেহেতু হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমার মনে হয় যে আপনার
প্যাথির চিকিৎসক মানে আপনার প্রথম পছন্দের যে প্যাথি সেই চিকিৎসক আপনাকে মনের মতন রেজাল্টও দিতে পারছে না, তাই এবার কিন্তু কোনো উপায় নেই আপনার আয়ুর্বেদ ছাড়া, অর্থাৎ এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার ছাড়া। স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারে ফোন করুন। কাছাকাছি আমার মনে হলো আপনি বাগুইআটি বললেন, তো মধ্যমগ্রাম বা হাতিবাগান চেম্বারে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আর ডিসম্যানুরি আমরা কথা বলবো এবং ম্যাডামকে জিজ্ঞাসা করব যে সমস্যাটা কি একেবারে প্রথম থেকে হয় নাকি হঠাৎ করেও আসতে পারে? না, এরকম কোনো ব্যাপার নেই যে একদম পিরিয়ডস যখন শুরু হচ্ছে তখন থেকেই হবে বা একদম পিরিয়ডস যখন শেষ হওয়ার বয়স হয়ে যাচ্ছে তখন কি হবে, এমন কোনো ব্যাপার নেই। 20 to 25 ইয়ার্স এইজের যে মহিলারা রয়েছেন তাদের ক্ষেত্রে এটা একটু বেশি পরিমাণ দেখা যায়। একদম পিউবার্টিতে যে আপনার দেখা যাবে সেরকম কোনো ব্যাপার নেই। 20 to 25 ইয়ার্সের মধ্যে একটু বেশি এই সমস্যাটা দেখা যায়। এবার এই সমস্যাটার জন্য অনেকেই অনেক রকম একটা ধারণা নিয়ে থাকেন যে আস্তে আস্তে এইজ হলে এটা ঠিক হয়ে যাবে বা আপনার একটা ইস্যু হলে আপনার সেটা ঠিক হয়ে যাবে, কিন্তু এই ধারণাটা কিন্তু ভুল। কারণ এটা আপনার অন্য একটা সমস্যার জন্য আপনার ডিসমেনোরিয়ার প্রবলেমটা হচ্ছে। শুধুমাত্র ডিসমেনোরিয়া আপনার শরীরের মধ্যে হয়তো সেরকম কোনো ক্ষতি করবে না, শুধু যে ক্ষতিটা করবে সেটা হচ্ছে যে প্রত্যেক মাসে আপনার একটা ইরিটেশন হওয়া বা আপনার একটা প্রবলেম সবসময় যে আপনার এতটাই পেইন হচ্ছে যে আপনাকে হয়তো 1-2 দিন আপনাকে বেড রেস্টে থাকতে হচ্ছে। যারা ওয়ার্কিং ওমেন রয়েছেন ওদের হয়তো ছুটি নিয়ে থাকতে হয়। প্রবলেম শুধু এইটুকুই, শারীরিক হয়তো আপনাকে কোনো সমস্যা দেবে না, কিন্তু আপনাকে কিন্তু মেন্টালি এটা কিন্তু খুব আপনাকে মানে টর্চার করতে পারে। তো ডিসমেনোরিয়া যে কারণগুলোর হচ্ছে, সাপোজ আপনার ধরুন ইউটেরাইন ফাইব্রয়েড রয়েছে, মানে আপনার ইউটেরাসের মধ্যে ফাইব্রয়েড রয়েছে। ফাইব্রয়েড মানেই যে ক্যান্সারাস হবে এমন কোনো ব্যাপার নেই, নন ক্যান্সারাস হতে পারে, কিন্তু নন ক্যান্সারাস হলে আপনি যে সেটাকে ফেলে রেখে দেবেন এরকম কিন্তু নয়, তার কিন্তু ট্রিটমেন্টের দরকার রয়েছে। এই ফাইব্রয়েডটা যদি আপনার ইউটেরাসের মধ্যে থাকে তাহলে সেখান থেকে আপনার ডিসমেনোরিয়া হতে পারে। এন্ডোমেট্রিওসিস যদি হয়, এন্ডোমেট্রিওসিস মানে হচ্ছে আমাদের যে ইউটেরাস রয়েছে তার ঠিক বাইরের যে দেয়ালটা রয়েছে তার মধ্যে এক্সট্রা কিছু সেল এসে জমা হতে থাকে। সেই সেলগুলো যদি অতিরিক্ত পরিমাণ অ্যাকুমুলেটেড হয়ে যায় তাহলে সেটাকে এন্ডোমেট্রিওসিস বলে, সেখান থেকে আপনার ডিসমেনোরিয়ার প্রবলেম হতে পারে। তো আগে আপনাকে রুল আউট করতে হবে যে আপনার ডিসমেনোরিয়ার কারণটা কি। কিছু কিছু ক্ষেত্রে পিসিওডিতেও কিন্তু ডিসমেনোরিয়া হয়। আগে রুল আউট করতে হবে আপনার কারণটা কি, কি সমস্যার জন্য আপনার এটা হচ্ছে, তারপর সেই জিনিসটাকে আগে কিন্তু আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। একদম, কারণ অনেক ক্ষেত্রে এটা কিন্তু বোঝানো হয় যে মেয়ে যতক্ষণ হয়েছে তোমাদের কিন্তু কষ্ট করতে হবে, এই সময় তো যন্ত্রণা তোমার হবেই, এটা নিয়ে এত কথা বলার কি আছে। কিন্তু এই যন্ত্রণা যে আপনার হচ্ছে তার একটা কিন্তু কারণ রয়েছে। তার মানে ম্যাডাম এটা তো পরিষ্কার যে যন্ত্রণা যখন আমার হচ্ছে তার মানে এটা ফেলে রাখবো না, এর পিছনে কোথাও আমার একটা কোনো প্রবলেম রয়েছে, তার ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা রয়েছে। অবশ্যই তার ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা রয়েছে, কারণ আগে আমাকে জানতে হবে যে কারণটা কি, তবে আপনার ব্যথারও সমস্যার সমাধান হবে। কারণ ব্যথার ওষুধ খেয়ে সেটাকে চেপে রেখে কোনো লাভ নেই, আপনার সমস্যাটার সমাধান হলে ব্যথা এমনি আপনার কমে যাবে। একদম, আর ট্রিটমেন্ট যদি কেউ করে তবে তার রোগটাকেও ধরা যাচ্ছে এবং পাশাপাশি অবশ্যই তার ট্রিটমেন্টটাও স্টার্ট হচ্ছে। কেউ আছেন আমাদের সাথে? হ্যালো, হ্যাঁ বালি থেকে বলছিলাম, অভিজিৎ দাস। হ্যাঁ বলুন অভিজিৎ বাবু, সরি অনেকক্ষণ আপনাকে ওয়েট করালাম, বলুন বলুন। হ্যাঁ বলছিলাম কিছুদিন ধরে না আমি হাঁটাচলা করলে বা কিছু করলে হাঁপিয়ে যাচ্ছে, মানে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে, কি হচ্ছে ঠিক বুঝতে পারছি না। বয়স কত? বয়স এই 22 ধরুন। 22 বছর বয়সে আপনি হাঁটাহাঁটি করে হাঁপিয়ে যাচ্ছেন? হ্যাঁ। তাহলে আর পরবর্তী 22 বছর কি করবেন? আপনি কি কাজ করেন একটু বলুন। কাজ করি বলতে খেলাধুলা করতাম, বিগত কিছুদিন ছেড়ে দিয়েছি, একটা কোম্পানিতে জয়েন করেছি, এখন কম্পিউটারে জব করি। মানে আপনার কি বসে থাকার কাজটা বেশি? হ্যাঁ এখন বসে থাকা কাজটাই বেশি হচ্ছে। দেখুন 22 বছর বয়সে আপনি একটু হাঁটাহাঁটি করলে হাঁপিয়ে যাচ্ছেন, সেটা কিন্তু একদমই ভালো কথা নয় আর ভালো খবরও নয়। সেটা একটু আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ান। যেহেতু আগে আপনি খেলাধুলো করতেন, হঠাৎ করে আপনি সেটা বন্ধ করে আপনি এখন একটা জায়গায় বসে কাজ করছেন, সেখানে কিন্তু আপনার ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য কিন্তু আপনার বডির মধ্যে অনেক ধরনের চেঞ্জেস আসা শুরু করবে। অনেকেই বলে যে ডান্স করা বন্ধ করে দিলে অনেক বডিতে প্রবলেম হয় বা জিম ছেড়ে দিলে অনেক ধরনের প্রবলেম হয়। তো এই যে আপনি খেলাধুলা করতেন সেটা আপনার একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি ছিল, সেটা আপনি এখন বন্ধ করে দিলেন। তো যেরকম পাওয়ার গ্রিড যেরকম শাটডাউন হয়ে যায়, আপনার বডি তো সেম জিনিসটা হচ্ছে, আপনার
প্রত্যেকটা হরমোন বলুন বা কেমিক্যাল বলুন, সে সবকটাই কিন্তু এখন আপনার প্রবলেম করা শুরু করে দেবে। আপাতত আপনি একটু আপনার লিপিড প্রোফাইলটা টেস্ট করান, যেটার মধ্যে আপনার কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড এগুলো থাকবে। একটু আপনার লিপিড প্রোফাইলটা টেস্ট করান, আর একটু আপনার অ্যালার্জি লেভেলটা টেস্ট করান, IgE আর হিমোগ্লোবিন টেস্টটা আপনি করান। এই 3টে পরীক্ষা আপনি আপাতত একটু করে নিন। এখনই আপনার ইকোইসিজি এসব করার কোনো দরকার নেই। আর প্রত্যেক দিন সকালে উঠে আপনি একটু প্রাণায়াম করুন, মানে যেটা হচ্ছে আপনার শ্বাস প্রশ্বাসের জন্য একটা ব্যায়াম করা, একটু প্রাণায়াম আপনি করুন। আর চেষ্টা করুন খেলাধুলাটাকে একটু বজায় রাখার জন্য। প্রত্যেক দিন না হলেও সপ্তাহে 1 দিন 2 দিন তো আপনার ছুটি থাকবে, সেই দিনটাতে একটু খেলাধুলা করুন, বা প্রত্যেক দিন একটু আধা ঘন্টা সময় বার করে একটু ফিজিক্যাল এক্সারসাইজ করা, একটু জগিং করা, এগুলো কিন্তু একটু আপনাকে মেনটেন করতে হবে। একদম ঠিক কথা। এবং আমাদের এই অনুষ্ঠানে মানে বেশিরভাগ সবাই কিন্তু বয়স্ক। দেখুন 22 বছরের একটা ছেলে, সেও কোথাও যেন বয়স্ক হয়ে যাচ্ছে, এমনকি 25 বছরের কোনো মেয়েও যদি ফোন করে, কোথাও যেন তার সমস্যাটা একেবারে বয়স্কদের মতন হয়ে যাচ্ছে। কেন এত তাড়াতাড়ি আমরা বয়স্ক হয়ে যাচ্ছি? এত তাড়াতাড়ি এত অল্প বয়সে আপনাদের শ্বাসকষ্ট শুরু হচ্ছে, পেটের সমস্যায় জর্জরিত। একটা 22 বছরের ছেলে বলে আমি জলও হজম করতে পারি না, পেট আমার এত ফুলে যায়, এত আমার অ্যাসিডিটির প্রবলেম হয়, বা আমার হাঁটু ব্যথা অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে, আমার চুল পড়ে যাচ্ছে, আমার গ্রেইং হেয়ারের প্রবলেম। কেন হচ্ছে এত সমস্যা? একেবারে গোড়া থেকে না আপনাকে একটু শুদ্ধিকরণের প্রয়োজন। আর এই শুদ্ধিকরণটাও কিন্তু একমাত্র সম্ভব যখন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আপনি আসবেন। একেবারে নতুন করে নিজেকে দেখবেন, নতুন করে নিজেকে চিনবেন। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি শিলিগুড়ি থেকে বলছিলাম। বলুন কি প্রবলেম? হ্যাঁ, প্রবলেম হলো আমার বাচ্চার বয়স এই 1.5 বছর হলো। সে মানে কিছু খেতে চাইছে না, খাওয়ালেই মানে কান্না করছে। আচ্ছা, 1.5 বছর বয়স। আচ্ছা, তো 1.5 বছর বয়স বেবি মানে তো সে এখনো তো ব্রেস্ট ফিডিং এর মধ্যেই রয়েছে। হ্যাঁ, না আর তারপরে ওই মানে বাইরে কিছু ওই খাবার খাই তো, তো সেগুলো মানে খেতে চাই না, খাওয়ালেই জোর করে খাওয়ালে মানে কান্না করে, মানে খাবে না। আচ্ছা, দেখুন সবচেয়ে ভালো হবে যে বাইরের খাবার থেকে আপনি বাড়িতেই যদি খাবার দিতে পারেন, মানে এখন তো কোনো সলিড খাবার তো সে খাবে না, আপনি একটু সেমি সলিড বা একটু লিকুইড জাতীয় খাবার আপনি যদি বাড়িতেই দিতে পারেন বিসাইড অফ ব্রেস্ট মিল্ক, তাহলে কিন্তু আপনার জন্য একটু ভালো হবে। আর আপনি যেটা বলছেন যে বেবি আপনার খেতে চাইছে না, তার প্রত্যেকদিন স্টুল ক্লিয়ার হচ্ছে কিনা সেটাও কিন্তু ম্যাটার করে। কারণ ছোট বাচ্চাদের কিন্তু প্রায়শই দেখা যায় যে একটু ডাইজেস্টিভ প্রবলেম হয়, যার জন্য একটু মানে ডাইজেস্টিভ কোনো মেডিসিন, কোনো সিরাপ দিয়ে রাখাটা কিন্তু ভালো হবে। যেহেতু ছোট বাচ্চা, আপনার খুব বেশি মেডিসিন ওকে দেওয়া যাবে না, শুধুমাত্র যেরকম ডাইজেস্টিভের জন্য সিরাপ দেওয়া যায় সেইটুকুই আমরা করতে পারবো, সেটুকুই আমরা দিতে পারবো। আর চেষ্টা করুন বাড়ির খাবারই ওকে দেওয়ার, যে বাইরের যে পাউডার জাতীয় প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো থেকে একটু আপনার বেটার হবে। সেটা যদি আপনি বাড়িতে যে খাবারগুলো রয়েছে সেগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে একটু ভালো হবে। বেশ। আর বাচ্চাদেরও কিন্তু খুব ভালো ট্রিটমেন্ট আছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। যারা দীর্ঘদিন অনুষ্ঠান দেখছেন তারা জানেন স্যার ম্যাডাম ভীষণ সুন্দর কিছু প্রবলেমের সলিউশন যেমন এখান থেকেও বলে দেন, চেম্বারে প্রচুর মানুষ এসে কিন্তু উপকৃত। ডিসমেনোরিয়া নিয়ে আমরা কথা বলছিলাম, সেখানে ম্যাডামকে আরও একটা প্রশ্ন করব। এই সমস্যাটি যদি কোনো মহিলার থাকে, সেটা কি ভবিষ্যতে ইনফার্টিলিটি সমস্যার কোনো কারণ হতে পারে? যেটা আমি বললাম যে শুধু ডিসমেনোরিয়াতে আপনার শরীরের মধ্যে সেরকম কোনো এফেক্ট করবে না, কিন্তু ডিসমেনোরিয়া যে কারণটার জন্য হচ্ছে সেখান থেকে কিন্তু আপনার পরবর্তী সময়ে আপনার ইনফার্টিলিটির প্রবলেম বলুন বা আপনার অ্যাক্টোপিক প্রেগনেন্সির প্রবলেম বলুন, এগুলো কিন্তু আপনার হতে পারে। তো তার জন্য কিন্তু আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে। ওই ব্যথা হলো, ব্যথার জন্য ওষুধ খেয়ে শুয়ে থাকলাম, সারাদিন ঘরে বসে থাকলাম, এগুলো করলে কিন্তু চলবে না। আপনাকে প্রবলেমটাকে একটু বুঝতে হবে, তার ট্রিটমেন্টটা কিন্তু করতে হবে। কারণ আপনার যদি ইউট্রাইন ফাইব্রয়েড থাকে বা ফ্যালোপিয়ান টিউব ব্লকেজের মতো আপনার যদি সমস্যা থাকে, তাহলে কিন্তু পরবর্তী সমস্যাটা আপনার ইনফার্টিলিটির প্রবলেম আসতে পারে। এন্ডোমেট্রিওসিস বা অ্যাডিনোমাইসিস হলে সেটা আপনার পরবর্তী সময় অ্যাক্টোপিক প্রেগন্যান্সি হতে পারে। তো তার জন্য এখন থেকে কিন্তু একটু কেয়ারফুল হতে হবে। একদম। আর পরের বন্ধুর সঙ্গে কথা বলবো। কে আছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? ম্যাডাম আমি অভিজিৎ বলবো, ম্যাডামের সঙ্গে একটু কথা বলতে। একদম নিশ্চয়ই। অভিজিৎ বাবু কোথা থেকে ফোন করছেন একটু বলবেন? কাঁচরাপাড়া থেকে। কাঁচরাপাড়া থেকে। বলুন কি প্রবলেম, ম্যাডাম শুনছেন। প্রবলেম হচ্ছে, অনেক প্রবলেম আছে, তার মধ্যে মেন প্রবলেম হচ্ছে পেটের প্রবলেম। তো অনেকদিন ধরে, দীর্ঘদিন ধরে ডাক্তার দেখাচ্ছি, কিন্তু কোনো উপকার হচ্ছে না সেইভাবে। মানে খাওয়ার আগে মানে পেট খেলে পেট ফুলে যায় এবং উইন্ড হয়, কোল্ড স্মেলিং যেটাকে বলে। আবার খাওয়া না থাকলেও পেট ফুলে যায়,
খালি পেটেও পেট ফুলে যায়, গ্যাস অম্বলের প্রবলেম ভীষণ। আচ্ছা আর কি হচ্ছে, পায়খানা পরিষ্কার হয় না, ইনডাইজেস্ট পার্টিকেল থাকে, তারপর হচ্ছে মিউকাস থাকে, হ্যাঁ এটা। এবং কি চুলটা কি হয়, চটচটে মতন ভাব হয় এবং এটা কখনো কখনো মাঝে লিকুইড হয়ে যায়। আর এই নরম পায়খানা কোনোদিন শক্ত হয় না। ওই যখন রিকাভার, রিফ্রাক্সিন, যেগুলো অ্যান্টিবায়োটিক টাইপের ওষুধ এগুলো খেয়ে হয়, কিন্তু আবার রিকার্সিন। এই গ্যাস অম্বল আর পেট ফুলে যাওয়া, ফ্ল্যাটুলেন্স, যেটা এই কিছুতেই সম্ভব হয় না, হজমেরও প্রবলেম। আর এরপরে তো আছে সুগার আছে, আছে, যাই হোক আমার পেটের প্রবলেম কেউ সারাতে পারবে না। ম্যাক্সিমাম লোক বলছে আইবিএস, কেউ বলছে অ্যান্টাল গ্যাস্ট্রাইটিস, কেউ বলছে আপনার কোলাইটিস, মানে আমি পাজলড হয়ে গেছি প্রবলেমটা যে কি। আইবিএস বলছে, কিন্তু এই আইবিএস নাকি বলে সারে না, কিন্তু আমি বুঝতে পারছি না কি করণীয়। বেশ, প্রথম কথা তো আমি আপনাকে বলছি, আপনার যে প্রবলেম হচ্ছে সেটা আপনার আইবিএস তো অবশ্যই রয়েছে, তার পাশাপাশি আপনার অ্যামিবিএসিস রয়েছে। অ্যামিবিএসিস মানে হচ্ছে যেটা আপনার যে আপনি বলেন যে আনডাইজেস্টেড ফুড পার্টিকেল আপনি আপনার স্টুলের সাথে দেখতে পাচ্ছেন, আপনার ডাইজেশন প্রপারলি হচ্ছে না, যার জন্য আপনার পেটের মধ্যে আম উৎপন্ন হচ্ছে। আম মানে হচ্ছে আনডাইজেস্টেড ফুড পার্টিকেল যেটা রয়েছে সেটা আপনার, বা ডিসেন্ট্রি অনেকে এটাকে বলে থাকে, যেটা আপনার স্টুলের সাথে মিউকাস যাচ্ছে, তো আপনার ডিসেন্ট্রির প্রবলেম রয়েছে। আপনার খাবার ঠিক করে হজম হচ্ছে না বলে আপনার স্টুলের সাথেও দেখছেন যে ফুড পার্টিকেলস বেরিয়ে যাচ্ছে, প্লাস আপনার পেটের মধ্যে মিউকাস উৎপন্ন হচ্ছে। এই আম যদি আপনার মানে অনেক দিন ধরে যদি এরকম আপনার মিউকাস উৎপন্ন হতে থাকে, যদি আম আপনার পেটের মধ্যে অনেক দিন ধরে থাকে, সেখান থেকে কিন্তু আপনার অন্যান্য আরও অনেক ধরনের সমস্যা আসবে। আস্তে আস্তে দেখবেন যে আপনার স্মল জয়েন্টসের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে, যেটাকে আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস বা আমবাত বলে থাকি। আর আইবিএস এর প্রবলেম আপনার অবশ্যই রয়েছে। আপনি যেটা বললেন যে আইবিএস সারে না, এমন কোনো ব্যাপারই নেই। পেটের আপনার সমস্যার জন্য আপনি যতগুলো মেডিসিনের নাম বললেন বা আপনি যাই ট্রিটমেন্ট করিয়েছেন, সরি টু সে এর থেকে আপনার সারবে না কোনোদিনও। যদি পেটের সমস্যা আপনার সারে, একমাত্র সেটা আয়ুর্বেদেই সারবে। আর যদি সেটা আপনি এনবিপির হাত ধরে করেন তাহলে তো আপনার বেশি দিনও লাগবে না, আর কোনো কথাই নেই। আমি আপনাকে বলবো, কাঁচরাপাড় আপনার বাড়ি রয়েছে, মধ্যমগ্রাম আমাদের চেম্বার রয়েছে, বা কৃষ্ণনগরেও আমাদের চেম্বার রয়েছে, যেটা আপনার মনে হবে সুইটেবল, আপনার থেকে কাছাকাছি হবে, একটু অ্যাপয়েন্টমেন্ট একটা বুক করুন। আর দেরি করবেন না, এই এক গাদা গাদা ওষুধ খেয়ে কোনো লাভ নেই। প্রত্যেকদিন সকালে উঠে আপনি একটা করে মেডিসিন খাবেন, সেটা কোনো কথাই হলো না। আমরা আপনাকে একদম টাইম বাউন্ড ট্রিটমেন্টের মধ্যে রাখবো। 16 থেকে 20 সপ্তাহ ট্রিটমেন্ট আপনার হবে, তার মধ্যে আপনার পেটের যা সমস্যাই রয়েছে সবটা আপনার ঠিক হয়ে যাবে। নেক্সট টাইম সেটা ঘুরে আপনার আসবে না, আর আপনাকে সারা জীবন মেডিসিনও খেতে হবে না। তবে হ্যাঁ, একটা জিনিস আমি আপনাকে বলবো, আমরা যেটুকু আপনাকে বলবো যে কি খাবেন কি খাবেন না, কি করবেন কি করবেন না, সেটা কিন্তু আপনাকে একটুখানি ফলো করতে হবে। তাহলে আপনার আর পেটের চিন্তা করতে হবে না, পেট নিয়ে আপনার কোনো সমস্যাই হবে না। একদম ঠিক কথা। আর দাদা, শুধুমাত্র আপনার পেটের সমস্যা, আপনি বললেন আরো অনেকগুলো সমস্যা, যেমন সুগারও রয়েছে, শুধু এই কটা সমস্যা না, আপনার আরেকটা সমস্যা এসে গেছে, সেটা হচ্ছে হতাশার সমস্যা। আপনি ভীষণ হতাশ হয়ে যাচ্ছেন যে আমি এত ট্রিটমেন্ট করার পরেও কেন আমি ভালো হচ্ছি না, তার মানে কি আমি আর ভালো হব না? সেখানে বলবো, আগে আত্মবিশ্বাসটা বাড়ান। এবং আত্মবিশ্বাস আপনার কখন বাড়বে? যখন আপনি দেখবেন আপনার পেটের সমস্যাটা কমে গেল। আর সেটা কখন সারবে? যখন আপনি এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে যোগাযোগ করবেন। আর তারপরে দেখবেন যে রোগগুলো আপনি এখানে উল্লেখ করলেন না, আপনার মনে হলো না পেটটা সারিয়ে দিন তবেই হয়ে যাবে, সেইগুলোর জন্য আপনি এনবিপিকেই ভরসা করবেন। কারণ একটা নাম বললেন সুগার বা ডায়াবেটিস, তার ট্রিটমেন্ট একমাত্র এনবিপিতে এমনভাবে হয় যেটা অন্য কোথাও হয় না। সারা জীবন মেডিসিন খেতে হয় না এবং আপনার সুগার লেভেল একেবারে নর্মাল হয়ে যাবে। এটা এনবিপির প্রতিশ্রুতি। কে আছেন বলবেন? নমস্কার। সৌরভ বিশ্বাস, বাগানান থেকে বলছি। আচ্ছা বলুন, কি প্রবলেম? প্রবলেম হচ্ছে আমার বয়স 33 প্লাস। বছর খানেক ধরে মাথার, যখন মাথা আজরানো হচ্ছে চিরুনি দিয়ে, মাথার চুল উঠে যাচ্ছে। তো চুলের সংখ্যাটা কমে যাচ্ছে, চুলটা পাতলা হয়ে যাচ্ছে। তো আপনাদের যে মেডিকেল পরিষেবা, সেখানে কি আমি কোনো পরিষেবা পেতে পারি এই বিষয়ে? আচ্ছা, চুল আপনার যে পড়ে যাচ্ছে, তারপর কি আবার চুল নতুন করে হচ্ছে না, শুধু পড়েই যাচ্ছে আর নতুন করে হচ্ছে না? নতুন করে চুল হচ্ছে না। হচ্ছে না। আচ্ছা, আপনার থাইরয়েডের সমস্যা রয়েছে কি? না, থাইরয়েড, সুগার এগুলো কোনো কিছুই নেই, সব মানে সবকিছুই নরমাল আছে।
আমি বেশ। সমস্ত কিছু করছি বা ওষুধও খেয়েছি, চুলের জন্য তেলও মেখেছি, আমি তেলের নামকরণ করছি না, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। আচ্ছা 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 আচ্ছা, আর আপনার একটু লিভার ফাংশন টেস্ট করে দেখা হয়েছিল কখনো? লিভারে একটু প্রবলেম আছে দিদিভাই। লিভারের প্রবলেম যেটা আছে সেটা হচ্ছে খাওয়া দাওয়া অনিয়মিত করলে, মানে খাওয়া দাওয়া যদি একদম ডেলি রুটিন মাফিক করে ঠিক আছে, খাওয়া দাওয়া যদি উল্টোপাল্টা সময় মাফিক হয় বা জিনিস খাওয়া দাওয়া করি তাহলে কিন্তু লিভারের সমস্যাটা দেখা দেয়, এবং সেটা যখন দেখা দেয় তখন কিন্তু ভীষণ অসুস্থ হয়ে পড়ি। সেটা মোটামুটি প্রতি মাসে বা 2-1 মাস অন্তর এটা হয়। বেশ, না এটা তো আপনি বললেন যে আপনার ফিজিক্যাল কন্ডিশনটা কি হয়, কিন্তু কোনো রক্ত পরীক্ষা করা হয়েছিল কি লিভারের জন্য? না, করা হয়নি। করা হয়নি। বেশ, আপনার যেরকম থাইরয়েডটা আপনি টেস্ট করে দেখেছেন সেরকম ভাবেই আপনার একটু লিভারের একটা টেস্ট করে নিলে ভালো হবে, লিভার ফাংশন টেস্ট। আরেকটা হচ্ছে আপনার অ্যালার্জি টেস্ট, IgE টেস্ট। এই দুটো টেস্ট করলে আপনার অ্যাটলিস্ট এই জিনিসটা আমরা বুঝতে পারবো যে এর থেকে কোনো ধরনের আপনার চুলের সমস্যা হচ্ছে কিনা। থাইরয়েড আপনি বলে দিলেন আপনার নেই, এবার যদি আপনার লিভারে প্রবলেম থাকে সেখান থেকেও আপনার হেয়ার ফল হতে পারে। যদি অ্যালার্জিটা আপনার শরীরের মধ্যে বেশি থাকে সেখান থেকেও কিন্তু আপনার একটু লিভারের সমস্যা চুল পড়ার সমস্যা আপনার আসতে পারে। তো তার জন্য আপনার এই দুটো টেস্ট একটু করে নিলে ভালো হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, যদি আপনার বাড়িতে এরকম কারো সমস্যা থাকে যে চুল পড়ে যাচ্ছে, সেখানে টাক পড়ে যাচ্ছে, চুল হচ্ছে না, তাহলে কিন্তু সেটা আপনার একটু জেনেটিক কারণও আপনার হতে পারে। আপাতত আপনার যেটা করার রয়েছে, দুটো রক্ত পরীক্ষা আমি বললাম, একটু কাইন্ডলি সেগুলো করিয়ে নিন। আর একটু কাঠের চিরুনি আপনি ব্যবহার করা শুরু করুন। যদি সম্ভব হয় একটু শীর্ষাসন যদি করতে পারেন, সেটা আপনি করতে পারলে একটু ভালো হবে। আর রিপোর্টসগুলো করে আমি বলবো যে আপনার বাড়ির কাছাকাছি আমাদের যে চেম্বার রয়েছে সেখানে এসে একবার দেখা করুন। আপনার কি প্রবলেম রয়েছে, কোন সমস্যার জন্য আপনার এই চুল পড়াটা হচ্ছে, আগে সেটাকে আমাদের দেখতে হবে, তারপর তার ট্রিটমেন্ট হবে। প্রত্যেকটা জিনিসে কিন্তু একটা কারণ রয়েছে। আপনি এখন ভাবছেন যে আপনার থাইরয়েড নিয়ে কেন আপনার চুল পড়ছে, কিন্তু আপনার অন্য কোনো সমস্যা থেকেও সেটা হতে পারে, তো সেটা কিন্তু দেখা আগে দরকার আছে। অবশ্যই। আর এই সব কিছুর জন্য যোগাযোগের কিন্তু একটা দরকার রয়েছে, আর তার জন্য কি করতে হবে, 9830235527 বা 37 এই নাম্বারে কিন্তু ফোন করতে হবে। আর আমাদের বন্ধুদের জন্য বলবো যে চেম্বার কিন্তু বহু রয়েছে। কলকাতার বন্ধুরা কিন্তু চেম্বার পাচ্ছেন ল্যান্সডাউন, কালীঘাটে, এবং তার পাশাপাশি আপনারা কিন্তু হাতিবাগান চৌমাথার একেবারে পাশে পাচ্ছেন। হেড অফিস কিন্তু মধ্যমগ্রাম, সোম আর শুক্র এখানে চেম্বার পাচ্ছেন। হাওড়ার বন্ধুরা শিবপুর, বালচিগুড়ি বাজার, দাসনগর, বেলুড়ে চেম্বার পাচ্ছেন। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়া কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, বোলপুর, জামশেদপুরে চেম্বার রয়েছে। মিদনাপুরের বন্ধুরা মেচেদা, হেরিয়া, খড়গপুরে চেম্বার পাচ্ছেন। মালদা, শিলিগুড়ি, কোচবিহারে কিন্তু নর্থ বেঙ্গল ঘাসা বন্ধুরা চেম্বার পাচ্ছেন। ত্রিপুরা, আসাম, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরুতে চেম্বার পাচ্ছেন। আপনারা এপ্রিল মাস থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন বাংলাদেশের ঢাকায় চেম্বার। শনিবার এবং রবিবার করে এখন কিন্তু কলকাতায় আপনাদের অনুরোধে চেম্বার কিন্তু করছে এনবিপি চিকিৎসকেরা। আরো প্রায় 5-6টা নতুন চেম্বার, ও আরেকটি চেম্বারের কথা আপনাদের চট করে বলে রাখবো, রায়গঞ্জ। এপ্রিলের 2 তারিখে কিন্তু রায়গঞ্জের চেম্বার স্টার্ট হয়ে যাচ্ছে, এটাও কিন্তু একটা বড় সুখবর। তাছাড়া কিন্তু অবশ্যই এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের হেল্পলাইন নাম্বার নোট করেছেন, সেই নাম্বারে একটু ফোন করুন বিস্তারিতভাবে। আর কোথায় কোথায় নতুন চেম্বার স্টার্ট হচ্ছে সেগুলো কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে। কে আছেন বলবেন। নমস্কার। নমস্কার, আমি মিথিলা বলছি। হ্যাঁ বলুন। বলুন। বলছি আর কদিন ধরে না, মানে আমার একদম গলার নলির কাছটায় খুশখুশ করছে, মানে কোনো জ্বরও নেই, সেই রকম ভাবে কাশি হচ্ছে না, কিন্তু গলার কাছটা শুধু খুশখুশ করছে। আর রাত্রিবেলা ঘুমানোর পর যখন সকালে ঘুম থেকে উঠছি তখন মানে একদম গলাটা চুপ হয়ে যাচ্ছে, কোনো সাউন্ড বেরোচ্ছে না। তো তখন একটু কষ্ট করে কাশলে তখন যে কষ্টটা বেরোচ্ছে, সারাদিন গলাটা খুশখুশ করছে। এমনি কিন্তু অন্য কিচ্ছু প্রবলেম নেই, সর্দি সর্দি কিচ্ছু নেই। আচ্ছা, এই সমস্যাটা কতদিন ধরে হচ্ছে আপনার? এই 5-6 দিন ধরে এটা চলছে। 5-6 দিন ধরে হচ্ছে। আপনার কি থাইরয়েডের সমস্যা রয়েছে? সেটা তো চেক করানো হয়নি কখনো। আচ্ছা আচ্ছা, বেশ, তাহলে আপনি একটু আপনার থাইরয়েড আর অ্যালার্জি টেস্টটা একটু করিয়ে নেবেন। যেটা আপনি বলছেন যে আপনার গলায় একটু খুশখুশ কাশি হচ্ছে, এটা আপনার গলায় একটু ইরিটেশন হচ্ছে, তার জন্য খুশখুশ কাশিটা হচ্ছে। সেটা আপনি একটু গরম জলের ভাপ নিলে সেটা আপনার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু আপনি যেটা বললেন যে সকালে আপনার গলাটা একটু চোখ হয়ে থাকছে, আপনি তারপর একটু কাশি দিলে তারপর গিয়ে সেটা আপনার ক্লিয়ার হচ্ছে, সেটা কিন্তু যাদের থাইরয়েড রয়েছে ওদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা দেখা যায়। তো আপনার থাইরয়েডের টেস্টটা আপনি একটু কাইন্ডলি করিয়ে নেবেন। আর
গরম জলের ভাপ নেওয়াটা আপনি আজকে থেকেই শুরু করুন। একটা বাটিতে একটু জল গরম করে তাতে একটা কর্পূর দিন, দিয়ে ওই জলটার ভাপ আপনি নিন, সেটা আপনি নাক দিয়েও নেবেন আর মুখ দিয়েও নেবেন। তাহলে আপনার যে এখানে যে ইরিটেশন যেটা হচ্ছে আপনার ইসোফেগাসের মধ্যে, সেটা কিন্তু আপনার অনেকটা রিলিফ পেয়ে যাবে। আর আরেকটা জিনিস আপনাকে বলবো যে একটু আপনি ঠান্ডা জিনিস একটু অ্যাভয়েড করুন। ঠান্ডা যে কোনো খাবার, ফ্রিজের কোনো খাবার বা জল, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, এগুলোকে একটু অ্যাভয়েড করুন। একটু আপনি গরম জল খাওয়া বা একটু গরম খাবার খাওয়া, এগুলো একটু আপনি এখন ব্যবহার করুন। একদম। তার পাশাপাশি আমরা ডিসমেনোরিয়া নিয়ে আলোচনা করছিলাম, অবশ্যই আলোচনায় ফিরবো, তবে তার আগে দেখবো কে আছেন। নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন? কৃষ্ণা মন্ডল বলছি, কোথা থেকে বলছেন? সোনারপুর থেকে বলছি। সোনারপুর থেকে, বলুন কি প্রবলেম হচ্ছে? বলছি আমার মানে গলাটা যন্ত্রণা করে গলাটা, আর এমনি হাসি হচ্ছে দীর্ঘদিন থেকে। আচ্ছা, গলা ব্যথা করছে আর হাঁচি হচ্ছে? আচ্ছা, তো সেটা কি ঠান্ডার সময়টায় হচ্ছে না এখন কয়েকদিন ধরে আপনার সেটা হচ্ছে এই প্রবলেমগুলো? এটা মাস দুয়েক ধরে হচ্ছে এরকম। আচ্ছা, তো তার জন্য আপনি কোনো ট্রিটমেন্ট করাননি, কোনো মেডিসিন খাননি বা ডাক্তারকেও দেখাননি? না না। বাহ, আপনি 2-3 মাস ধরে আপনার গলা ব্যথা হচ্ছে বা হাঁচি হচ্ছে, এগুলো তো প্রচণ্ড একটা ইরিটেটেড ব্যাপার। তো আপনি 2-3 মাস ধরে এটা নিয়ে আপনি বসে আছেন। তো যাই হোক, আপনি যখন কোনো ডক্টর দেখাননি, তো আপনার তো এর জন্য অবশ্যই আপনাকে একটু ট্রিটমেন্ট করতে হবে। কারণ আপনার যে হাঁচি হচ্ছে, সেখান থেকে যদি আপনার নাক দিয়ে যদি আপনার রেগুলার আপনার জল পড়ে, তাহলে কিন্তু আপনার একটু সাইনাসের প্রবলেম হতে পারে। আর যেটা আপনি বলছেন যে আপনার গলাতেও একটু ব্যথা হচ্ছে, সেটা আপনার ফ্যারিঞ্জাইটিস থেকেও হতে পারে। তো কি প্রবলেম হচ্ছে সেটা তো এখন বোঝা যাচ্ছে না, যেহেতু আপনি কোনো রিপোর্ট কিছুই করাননি। আপাতত আপনাকে বলবো যে প্রত্যেক দিন সকালবেলা 6টা থেকে 7টা মতো তুলসী পাতা আপনি চিবিয়ে খান। আর আপনাকেও বলবো যে একটু স্টিম ইনহেলেশন করার জন্য। আর 2-3 মাস তো হয়ে গেল আপনি এটা নিয়ে কিছু করছেন না। এবার যেহেতু আপনি একটু সচেতন হয়ে ফোনটা অবধি করেছেন, আরেকটু সচেতন হয়ে একটু আপনি হেল্পলাইন নাম্বারটা একটু কন্ট্যাক্ট করে আমাদের যে কোনো চেম্বারে এসে একবার দেখা করুন। কারণ এটা আপনার যদি এরকম সবসময় থেকে যায়, পরবর্তী সময় কিন্তু এটা বাড়াবাড়ি হয়ে গেলে কিন্তু আপনার আরও বেশি সমস্যা বাড়বে। যেহেতু এখন ইনিশিয়ালি আপনার সমস্যাটা শুরু হয়েছে, এখন থেকে একটু ট্রিটমেন্টটা ঠিক করে করা। না, এটা আমাদের আবার ঠিক পছন্দের মতন কথা হলো না। মানে সমস্যা ভীষণ ক্রিটিক্যাল হয়ে যাবে, বেড়ে যাবে, সেটা ভীষণ একটা জটিল কঠিন পৌঁছে যাবে, বা আমি নিজেই তার ট্রিটমেন্ট করছি, বা চিকিৎসকের কাছে গেলাম, এমন একজন চিকিৎসক যে চোখ বন্ধ করে তার ওষুধ বছরের পর বছর খাচ্ছি, কিন্তু তাও আমি ভালো হচ্ছি না। তারপর গিয়ে কিন্তু আমাদের মনে হবে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে পৌঁছতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে এরকম পেশেন্টরা কিন্তু আসছেন। তবে আমাদের দিক থেকে, এনবিপির দিক থেকে কিন্তু আনন্দের খবর এটা, তাদেরও কিন্তু এনবিপির চিকিৎসকেরা ভালো করতে পারছেন। তবে আমরা চাই একেবারে প্রথমে আসুন, কারণ তাতে লাভটা আপনাদের সব দিক থেকে। অর্থ আপনার কম খরচা হবে, মেডিসিন আপনার কম খেতে হবে, তাড়াতাড়ি সুস্থ হওয়ার ক্ষমতাটা আপনার মধ্যে থাকবে, এবং সত্যি আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে কিন্তু আবার আপনার প্রত্যেক দিনের কাজে নিজেকে জড়িয়ে ফেলতে পারবেন। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি গড়িয়াহাট থেকে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা? আমার ওই অ্যালার্জি, খুব গা না চুলকোয়, এত গা চুলকোয় অনেক দিন থেকে, 2 বছর থেকে ওষুধ খাচ্ছি অনেক। হোমিওপ্যাথি খেয়েছি, অ্যালোপ্যাথি খেয়েছি, আর ওই আয়ুর্বেদিক হাসপাতালে সেখানেও খেয়েছি, আমার ওটা কম হচ্ছে না। আচ্ছা আচ্ছা, তো আপনার এখন অ্যালার্জিটা কত আছে সেটা জানেন? হ্যাঁ হ্যাঁ, 700 আপনার অ্যালার্জি আছে? হ্যাঁ, অ্যালার্জি, আইজি অ্যালার্জি করেছি। আচ্ছা বেশ, দেখুন এটা কিন্তু আপনার থাকা দরকার 100 থেকে 150-র মধ্যে, কিন্তু আপনার রয়েছে 700, মানে অনেকটাই বেশি রয়েছে। আর এই অ্যালার্জি লেভেল যদি আপনার শরীর থেকে না কমে, তাহলে কিন্তু আপনার এই যে গা হাত পা চুলকানো বা র্যাশেস হওয়া, এগুলো কিন্তু কোনোদিনও আপনার ঠিক হবে না। আপনি ভাবছেন যে আপনি চুলকানোর জন্য ওষুধ খাচ্ছেন, তো চুলকানোটা কমছে না কেন? কমবে না। আগে আপনার সেই অ্যালার্জিটাকে কমাতে হবে। তো আপনি এখন একটা কাজ করুন, প্রত্যেক দিন বলবো না, সপ্তাহে একদিন একটু নিম পাতা সেদ্ধ করে সেই জলটা দিয়ে আপনি চান করুন। আর একদিন ছাড়া ছাড়া এইটুকু পরিমাণ কাঁচা হলুদ সকালবেলা খালি পেটে আপনি একটু খাওয়া শুরু করুন আপাতত। প্রত্যেকদিন বললাম না, একদিন ছাড়া ছাড়া বললাম, মানে একদিন অন্তর অন্তর আপনি খাবেন। আর যে আপনার অ্যালার্জি রিপোর্টটা আপনি লাস্ট করিয়েছেন, সেই রিপোর্টটা আর এখন কি ওষুধ আপনি খাচ্ছেন, সেগুলো নিয়ে এসে একবার আমাদের যে কোনো চেম্বারে একটু দেখা করুন। আগে অ্যালার্জিটা কমাতে হবে, নয়তো আপনার কিন্তু এই গা হাত পা চুলকানোটা কোনোদিনও কমবে না।
একদম, তার জন্য যোগাযোগ করতে হবে দিদিভাই। শুধুমাত্র অনুষ্ঠান দেখলে বা ফোন করে কিন্তু ভালো হবে না, এটা বারবার প্রত্যেকের জন্য বলছি। ভালো তখন হবেন যখন যোগাযোগ করবেন। ডিসম্যানোরিয়া নিয়ে যেহেতু কথা বলছিলাম ম্যাডাম, শুধুমাত্র এবার জানতে চাইবো ট্রিটমেন্ট করলে এনবিপিতে কি সম্পূর্ণ ভালো হওয়া সম্ভব? একদম সম্ভব রয়েছে, কারণ এখানে আমি আপনাকে কোনো ধরনের ব্যথা কমানোর ওষুধ আমি দেবো না, আমি দিতে পারবো না। আমি যেটা করতে পারবো যে আপনার কেন ডিসমেনোরিয়া হচ্ছে সেটা আমি আপনাকে রুল আউট করতে পারবো, সেটার জন্য আপনাকে কি করতে হবে সেটা আমি আপনাকে গাইড করতে পারবো, আর তার জন্য আমি আপনাকে মেডিকেশন দিতে পারবো। একদম আপনাকে সময় ধরে আমি বলে দেবো যে এই 3 মাস মেডিসিনগুলো চলবে, তারপর আমরা আপনার আবার রিপোর্টস করাবো, আর মেডিকেশনগুলো আমরা আস্তে আস্তে তখন বন্ধ করে দেবো। একদম। পরের বন্ধুর সঙ্গে আরেকবার কথা বলবো। কে আছেন? নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন? আমি মেদিনীপুর থেকে বলছি। কি প্রবলেম? প্রবলেম ওই কোমর যন্ত্রণা, মানে কোমরে বাইক ম্যাক্সিমাম চালাই তো কোমরে মানে যন্ত্রণাটা হয়। কোমরে যন্ত্রণা হচ্ছে। মেডিসিন, তারপর ওই এটা ওটা ওই মোটামুটি একটু মলম বা তেল তেল লাগালে একটু ভালো লাগে, তো একই রকম। কোনো ডক্টর তার মানে দেখাননি আপনি এখনো? না না, এটা ওই রিসেন্ট হলো, ধরুন ওই মাস 5-6। আচ্ছা। আচ্ছা, তো কোমরের কোনো এক্সরে করিয়েছেন আপনি? না না না, করানো হয়নি। আচ্ছা বেশ, প্রথমত তো আপনাকে আগে একটা কোমরের এক্সরে করতে হবে, কারণ আপনি এমনিতেই দোকান থেকে কোনো তেল মলম কিনে লাগালে সেটা আপনার কোনোদিনও সমস্যার সমাধান হবে না। সাময়িক আপনি একটু আরাম পাবেন, কিন্তু সমস্যার কিন্তু সমাধান হবেন না। আপনি বললেন যে আপনাকে বাইক চালাতে হয়, এবার সেটাও একটুখানি আপনাকে কম করতে হবে, আর খুব বেশি যাতে জার্কিং না হয় আপনার, মানে আপনার প্লেন রাস্তা হলে ভালো হয়, যদি একটু রাস্তা খারাপ হয় তাহলে আপনাকে একটু সাবধানে বাইকটা চালাতে হবে। আর বাইক চালানোর সময় একটা মোটা টাওয়েল, সেটা একটু ফোল্ড ভাঁজ করে আপনার সিটের উপরে টাওয়েলটা দিয়ে তার উপরে আপনি বসুন। আর সম্ভব হলে আপনি একটু যে কোমরের বেল্ট রয়েছে সেটা ব্যবহার করা একটু শুরু করুন। আর 5-6 মাস হয়ে গেল আপনি কোনো ধরনের ট্রিটমেন্ট তার জন্য করছেন না, বাইক আপনি চালিয়ে যাচ্ছেন। যদি আপনার স্লিপ ডিস্কের সমস্যা থাকে তাহলে কিন্তু এই বাইকের জন্য বলুন আর চিকিৎসা না করার জন্য বলুন, আপনার কিন্তু সমস্যা আরও বেড়ে যাবে। আস্তে আস্তে কিন্তু আপনার যে লাম্বার স্পাইন যেটা রয়েছে সেটা কিন্তু আপনার স্টিফ হয়ে যাবে, মানে তারপর আর মুভমেন্ট আপনি করতে পারবেন না। তো একটু এক্সরে রিপোর্টটা করে একটু আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করে একবার একটু এসে দেখা করুন আপনি। একদম। পরের বন্ধুর সঙ্গে কথা বলবো। কে আছেন? নমস্কার। হ্যালো নমস্কার, আমি হরিশিয়াপুর থেকে মানব মুখার্জি বলছিলাম। হ্যাঁ বলুন, কি সমস্যা? আমার একটা সমস্যা, ফ্যাটি লিভার, অথচ জল খাচ্ছি ইউরিন ঠিক মতো হচ্ছে না। সকাল থেকে ইউরিন ঠিক মতো হয়নি, হচ্ছে না, রাত্রিবেলাও ঠিক মতো ইউরিন হচ্ছে না। জল খাচ্ছি, যখন ইউরিন হচ্ছে ইউরিনটা হলুদ হচ্ছে, এবং ফ্যাটি লিভার আছে, হেপাটাইটিস এ পজিটিভ আছে, হেপাটাইটিস এ পজিটিভ 2.43। তাই এখান থেকে ম্যামের কাছ থেকে কি সাহায্য পেতে পারি যদি একটু বলেন। প্রথমত তো হচ্ছে যে আপনার যে ফ্যাটি লিভার আছে সেটা কতদিন ধরে আছে আপনার? ফ্যাটি লিভার আমার গ্রেড 2 আছে, তাও 1 বছর উপর হয়ে গেল। আচ্ছা, আর আপনার লিভার ফাংশন টেস্ট করিয়েছেন? মানে বিলিরুবিন কতটা আছে আপনার এখন? 14.3। বিলিরুবিন 14.3 অনেক বেশি আছে আপনার বিলিরুবিন। দেখুন, আপনি যেটা বললেন না যে আপনার জল আপনি খাচ্ছেন কিন্তু আপনার ইউরিনটা ঠিক করে হচ্ছে না, বা হলেও আপনার ইয়েলোইশ ইউরিন হচ্ছে, আপনার তো অবস্ট্রাকটিভ জন্ডিস হয়ে আছে। আপনার 14.3 মানে বিলিরুবিন অনেক বেশি। বিলিরুবিন থাকতে হবে উইদিন 1, সেখানে আপনার 14 রয়েছে, তো অনেক বেশি আপনার বিলিরুবিন আছে। দেখুন, ফ্যাটি লিভারটা কোনো বড় ব্যাপার নয়, সেটা আপনার মেডিসিন দেবো, সেখান থেকে ঠিক হয়ে যাবে, আপনার বিলিরুবিনও কমবে। কিন্তু যেটা আপনি বলেন যে আপনার হেপাটাইটিস এ পজিটিভ আছে, সেটা নিয়ে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। তো একটুখানি আপনার প্রথমত খাওয়া দাওয়াটাকে কন্ট্রোল করতে হবে। এখন খাওয়ার মধ্যে সবচেয়ে ভালো হবে যদি আপনি একটু সেদ্ধ খাওয়া দাওয়া করেন। মশলার মধ্যে শুধুমাত্র আপনি হলুদ ব্যবহার করতে পারেন, আর একদম অল্প নুন লবণ দিয়ে আপনার রান্নাটা হবে, সেটা আপনি খাওয়া দাওয়া করবেন। আর সেদ্ধ খেতে পারলে খুব ভালো হয়। অনেকটা দেরি কিন্তু করে ফেললে খুব সমস্যা হয়ে যাবে। একটু আপনাকে বলবো যে যা আপনার লাস্ট প্রেসক্রিপশন আর রিপোর্টস রয়েছে সেগুলো নিয়ে এসে একবার আপনি দেখা করুন। আপনার একটা একটা করে সমস্যার আগে সমাধান করতে হবে, সব কটা একসাথে নিয়ে বসলে হবে না। তো আপনার ফ্যাটি লিভার, আপনার বিলিরুবিন, সেগুলো আস্তে আস্তে আমরা কম করে দেবো, কারণ আমরা আপনাকে 15 ডেজ পরেই একটা রিপোর্ট করে আমরা দেখিয়ে দেবো যে কীরকম অবস্থায় ছিল আর কীরকম অবস্থায় সেটা রয়েছে। কিন্তু আপনার যেটা হেপাটাইটিস এর যেটা সমস্যা
সেটা কিন্তু একটু আপনাকে সময় দিতে হবে। আর তার জন্য বলবো যে দেরি করবেন না, একটু তাড়াতাড়ি যোগাযোগ করুন আপনি। একদম দাদা, এবং 9830235527 বা 37 এই নাম্বার নোট করতে হবে, ফোন করুন, রোকে আর ফেলে রাখবেন না। আপনি জানেন না যে আপনার শরীরটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ, কারণ এটা না থাকলে আমরাই কিন্তু নেই। তাই অবশ্যই যত্ন নিন নিজের স্বাস্থ্যের। কে আছেন? নমস্কার। হ্যালো, বলছি। হ্যাঁ, আমি কামারবাবু থেকে বলছি। বলুন কি সমস্যা? বয়স কত? 47 বছর বয়স। 47 বছর মাত্র? তো এত নিস্তেজ কেন গলা? কি সমস্যা হচ্ছে? আমার শরীরটা দুর্বল লাগে, আর একটু ঠান্ডা ওয়েদার হলে আরে গলাটা ধরে যায়, চোখগুলো ভারী ভারী লাগে। আচ্ছা, আপনার প্রেশার, সুগার, থাইরয়েডের কোনো সমস্যা রয়েছে? সেগুলো রিপোর্ট করিয়েছিল, সেগুলো নরমাল আছে। সেগুলো নরমাল আছে। তো এখন আপনার সমস্যাটা হচ্ছে যে আপনার শারীরিক দুর্বলতা লাগে আর চট করে ঠান্ডা লেগে যায়, তাই তো? হ্যাঁ, আর জল ঠান্ডা লেগে যায়, আর জল খেলে চোখগুলো ভারী ভারী লাগে, আর ঘুমটাও ভালো। দেখুন, প্রথম কথা তো বলবো যে আপনি বললেন আপনার 47 বছর বয়স, কিন্তু আপনার গলা শুনে মনে হচ্ছে আপনার 74 বছর বয়স রয়েছে। তো একটু আপনার প্রথম কথা হচ্ছে আপনি যে এই যে প্রবলেমগুলো বললেন যে আপনার শারীরিক দুর্বলতা লাগে বা আপনার ঠান্ডা লেগে যায়, চোখ থেকে জল পড়ে, গলা ধরে যায়, তো এগুলো তো আপনার ইমিউনিটি পাওয়ার প্রচণ্ড আপনার কম রয়েছে। তো একটুখানি আগে আপনার প্রেশারটা চেক করান, কারণ যতটা আমার মনে হচ্ছে আপনার প্রেশারটাও বোধহয় খুব কম হবে। একটু প্রেশারটা চেক করান, একটু খাওয়া দাওয়াটা আপনি ঠিকঠাক করে করুন, সব ধরনের খাবার আপনি খাবেন, কিন্তু প্রত্যেক দিন আপনি সিজনাল ফ্রুটস, মানে যে সময় যে ফলটা রয়েছে সেই ফল খান আপনি। আর আপনি বারে বারে খাবেন, অল্প অল্প করে খাবেন। খাওয়া দাওয়াটায় আপনাকে একটু নজর দিতে হবে, একটু যত্ন করে খাওয়া দাওয়া করুন। আর একটু আপনাকে বলবো যে একটু আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ান, একটু আপনি যোগা, প্রাণায়াম এগুলো একটু করা আপনি শুরু করুন। কারণ এখন আপনার যদি মেনোপজ হয়ে গিয়ে থাকে তাহলে আপনার শরীরের মধ্যে কিন্তু হরমোনাল চেঞ্জেসও কিন্তু শুরু হয়ে গেছে, তো সেটাও কিন্তু আপনাকে অনেকটা এফেক্ট করবে। তার জন্য একটু যোগা, প্রাণায়াম করা আপনার জন্য কিন্তু দরকার আছে। একদম। কেন এত তাড়াতাড়ি বুড়িয়ে যাচ্ছেন? একটু মনে জোর তো আপাতত আনুন, তারপর এনবিপি চিকিৎসকেরা আপনার বা আপনাদের পাশে কিন্তু রয়েছে। আজকে আমরা ডিসমেনোরিয়া নিয়ে কথা বললাম, এর ট্রিটমেন্ট রয়েছে, যোগাযোগ করবেন। তাছাড়া যারা অনেক কিছু নিয়ে এই সমস্যা নিয়ে প্রশ্ন করে থাকেন, কেন টাইম মতন হচ্ছে না, কেন এত কম হয়, কেন এত বেশি হয়, কেন লিউকোরিয়ার সমস্যা আসছে, সব ধরনের সমস্যারই তো ট্রিটমেন্ট পেয়ে যাবো ম্যাডাম। সব ধরনের সমস্যারই ট্রিটমেন্ট পাবেন, কিন্তু আমি একটাই কথা বলবো, যদি কোনো সমস্যা হচ্ছে সেটাকে নিয়ে বসে থাকবেন না, একটু তাড়াতাড়ি যোগাযোগ করার ব্যবস্থা করুন। কারণ যদি দেরি করতে থাকেন তাহলে কিন্তু একটা থেকে আরো 10টা সমস্যা আপনার মধ্যে চলে আসবে। একদম। কে আছেন? নমস্কার। হ্যাঁ বলুন, চট করে বলুন কি সমস্যা। আচ্ছা, সমস্যা হচ্ছে আমার ছেলের কোমরে ব্যথা। হ্যাঁ, এই একটু মিউট করে যাও ভাই, একটু মিউট করে যাও। ছেলের কোমরে ব্যথা। ছেলের বয়স কত? ছেলের এই 42 বছর। 42 বছর বয়স। আচ্ছা, কোমরের কোনো ছবি করা হয়েছে কি? এক্সরে করা হয়েছে? কোনটা? কোন এক্সরে করেছেন? না, এক্সরে করা হয়নি। কতদিন ধরে আছে কোমরে ব্যথাটা? এই 6 মাস এরকম। দেখুন মা, আপনার ছেলের 6 মাস ধরে কোমরে ব্যথা আছে, কোনো এক্সরে কিছুই করা হয়নি। একটু ওনাকে বলুন একটা এক্সরে করিয়ে নিতে। আর কোমর ঝুঁকে এখন কোনো কাজ উনি করবেন না, আর ভারী কোনো জিনিস উনি কিন্তু এখন তুলবেন না। তারপর এসে একটু দেখা করুন, পরবর্তী আর কি করতে হবে সেটা আমরা আপনাকে গাইড করব। একদম। তবে আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব। পরবর্তী অনুষ্ঠানে এরকম বেশ কিছু সমস্যা নিয়ে আমরা আলোচনা করব, এবং অবশ্যই সাথে থাকবেন আপনারা। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ম্যাডামকে। নমস্কার।